1979 সাল, জ্বলছে তেহরান, অবশেষে পতন হলো মোহাম্মদ রেজা শাহ পাহলাভির। ইরান ছেড়ে তিনি পালিয়ে গেলেন মিশরে। তারিখটি ছিল 16 জানুয়ারি 1979। ঠিক 15 দিন পর 1 ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিস থেকে ইরানে ফিরে এলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ততদিনে ইরানে ঘটে গেছে ইসলামী বিপ্লব, আর এই বিপ্লবের অবিসংবাদিত নেতা খোমেনি নিজেই। যদিও আন্দোলনের সেই দিনগুলোতে তিনি ছিলেন হাজার মাইল দূরে ফ্রান্সে, তবে ইরানে এমন কোনো বেকুব ছিল না যে বেকুব প্রশ্ন করবে আন্দোলনের সময় আপনি কোথায় ছিলেন। ওদিকে কয়েকশো মাইল দূরে ইরাকের বাগদাদে নিজের প্রাসাদে বসে টিভি পর্দায় ইরানের খবরগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিলেন একজন ব্যক্তি। তিনি আর কেউ নন, সাদ্দাম হোসেন। তখন তিনি ইরাকের ভাইস প্রেসিডেন্ট, কিন্তু কার্যত ইরাকের কন্ট্রোল তখন তার হাতে। বেশি না, মাত্র 6 মাস পর ইরাকের প্রেসিডেন্ট হাসান আল বাকারকে রিজাইন করতে বাধ্য করে সাদ্দাম নিজেই হয়ে যাবেন ইরাকের প্রেসিডেন্ট। ক্ষমতায় বসেই ইরানের দিকে পড়ল সাদ্দামের শকুনি দৃষ্টি। হিসাব করে দেখলেন সামনে এক বিশাল সুযোগ। ইরান তখন দুর্বল। ইরানের সেনাবাহিনী, যাকে বলা হতো আর্তেশ, তখন ধ্বংসের মুখে। ফাঁসি দেওয়া হচ্ছে শাহপন্থী জেনারেলদের। পুরো দেশ জুড়ে চলতেছে বিশৃঙ্খলা। সাদ্দাম ভাবলেন এটাই সেরা সময়। এক ধাক্কায় তিনি গুড়িয়ে দেবেন ইরানের বিপ্লবী সরকার, দখল করে নেবেন ইরানের তেল সমৃদ্ধ খুজেস্তান, আর নিজেকে প্রতিষ্ঠিত করবেন আরব দুনিয়ার নতুন সালাউদ্দিন হিসেবে। সে সাথে ছিল আরও একটি হিসাব। শিয়া মেজরিটি ইরানে ঘটে গেছে ইসলামী বিপ্লব। সাদ্দামের ভয় ছিল এই বিপ্লব যদি ছড়িয়ে পড়ে, কারণ সাদ্দামের ইরাকেও কিন্তু শিয়ারাই মেজরিটি। খোমেনি যদি কাল ইরান থেকে ইরাকের শিয়াদের রাস্তায় নামতে বলে সাদ্দামের বিরুদ্ধে, তাহলে সাদ্দামের খেল কিন্তু খতম। সুতরাং ঝামেলা বাড়ার আগেই তা শেষ করতে হবে। সাদ্দাম ভেবেছিল ইরানের বিরুদ্ধেই যুদ্ধ হবে, মাত্র 1 সপ্তাহের যুদ্ধ, একটা ঝটিকা অভিযান বা ব্লিটজক্রিগ। তিনি জানতেন না এই যুদ্ধ 1 সপ্তাহ নয়, চলবে দীর্ঘ 8টি বছর। ঝরবে 10 লক্ষ মানুষের রক্ত, উড়বে $1 ট্রিলিয়ন। আজকের এপিসোডে আমরা শুনব সেই যুদ্ধের গল্প, বিশ্বাস বনাম বারুদের এক মহাকাব্যিক লড়াই। ইরাক এবং ইরানের ম্যাপটি দেখুন। বর্ডারের নিচের অংশ চলে গেছে একটি নদীর ভিতর দিয়ে। সোজা কথা হলো ওই অংশের বর্ডার মূলত একটি নদী। নদীর এক পাশে ইরাক আর এক পাশে ইরান। এই নদীর নাম হলো শাত আল আরব। অনেকে উচ্চারণ করে শাতিল আরব, সমস্যা নাই, আপনি বুঝতে পারলেই হইল। ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর পানি এই শাত আল আরব দিয়েই প্রবাহিত হয় পারস্য উপসাগরে। 1937 সালে স্বাক্ষরিত ইরাক ইরান বাউন্ডারি চুক্তি অনুযায়ী এই নদীর ওয়াটারওয়ে প্রায় পুরোটাই ছিল ইরাকের দখলে। ইরাকের জন্য এই নদী খুব গুরুত্বপূর্ণ। কেন, সেটা ম্যাপ দেখলেই আপনি বুঝবেন। এত বড় দেশ ইরাক, অথচ তার কোস্টাল লাইন মাত্র 58 কিলোমিটার। ইরাকের ভেতর থেকে তেলবাহী জাহাজ, বাণিজ্যিক কার্গো এবং নৌবাহিনীর জাহাজ এই নদী দিয়েই পারস্য উপসাগরে যায়। এই নদীর নিয়ন্ত্রণ হারালে ইরাকের তেল রপ্তানি, অর্থনীতি, এমনকি জাতীয় নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। দুর্ভাগ্যের বিষয় হলো ইরাকের বসরা শহর থেকে পারস্য উপসাগর পর্যন্ত এই নদী আবার ইরাক ইরানের বর্ডার। ইরানের জন্যও এই নদী খুবই গুরুত্বপূর্ণ। এই নদীর তীরেই অবস্থিত বিশ্বের এক সময়কার সবচেয়ে বড় তেল শোধনাগার আবেদান অয়েল রিফাইনারি। এই রিফাইনারির তেল শাত আল আরব দিয়েই জাহাজে করে পারস্য উপসাগরে একসময় পৌঁছাতো। কিন্তু 1937 সালে সেই বাউন্ডারি চুক্তির পর ইরান এই নদী ব্যবহার করতে পারত, কিন্তু কন্ডিশন ঠিক করতো ইরাক, কারণ নদীর ওয়াটারওয়ে তখন ইরাকের দখলে। এই নদীতে চলাচলের জন্য ইরানের তেল জাহাজ বা কমার্শিয়াল জাহাজের কাছ থেকে ফি আদায় করত ইরাক। এখানেই শেষ নয়, ইরানকে অপমান করতে অনেক সময় তাদের জাহাজে জোর করে ইরাকি পতাকা উড়াতে বাধ্য করত ইরাকি কোস্টগার্ড। এখন প্রশ্ন হলো, যখন কোনো নদী 2টি দেশের বর্ডার হিসেবে কাজ করে, তখন ইন্টারন্যাশনাল ল কী বলে? উত্তর হলো থালবেক প্রিন্সিপাল, যার মানে হলো নদীর সবচেয়ে গভীরতম স্থানের উপর দিয়ে যে ন্যাভিগেশন লাইন, সেটাকে বর্ডার হিসেবে নির্ধারণ করতে হবে। এর ফলে নদীর মালিকানা ভাগ হবে
এক পাশে এক দেশ আর এক পাশে আর এক দেশ, দুই দেশ সমানভাবে নদীর উপরে ন্যাভিগেশন করতে পারবে। এখন একটা জিনিস খেয়াল করুন, নদীর ঠিক মাঝামাঝি গভীরতা সবচেয়ে বেশি হবে এমনটা কিন্তু সবসময় হয় না। গভীরতা জায়গায় জায়গায় ভিন্ন হয়, কখনো মাঝামাঝি থাকে, কখনো গভীরতা কোনো এক পাশে বেড়ে যায়, অর্থাৎ এটাও ফিক্সড কিছু না। ইরান চাইতেছিল থালবেগ প্রিন্সিপাল অনুযায়ী নদী ভাগ করতে, আর ঠিক এই দাবিটাকেই ইরাক দেখত নিজেদের সার্বভৌমত্বের উপরে আঘাত হিসেবে। 1974 সালে শুরু হয় সেকেন্ড ইরাকি কার্দিশ ওয়ার। সাদ্দাম তখন ইরাকের ভাইস প্রেসিডেন্ট। ইরাকের ভেতরে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সাদ্দামের জন্য তখন ছিল এক বিরাট মাথা ব্যথা, আর কুর্দিদের অর্থ এবং অস্ত্র দিচ্ছিল ইরান। আর তখন ইরানে ক্ষমতায় কে ছিলেন? মোহাম্মদ রেজা শাহ পাহলাবি, আমেরিকার খুবই ক্লোজ বন্ধু। সুতরাং ইরাকিরা বুঝতে পেরেছিল পরিস্থিতি তাদের অনুকূলে নাই। ফলাফল 1975 সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ইরাকের ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং ইরানের মোহাম্মদ রেজা শাহ পাহলাবি হাত মেলাতে বাধ্য হলেন। স্বাক্ষরিত হলো ঐতিহাসিক আলজিয়ার্স চুক্তি। এই চুক্তিতে সাদ্দামকে তার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী শাত আল আরবের অধিকার ভাগ করে দিতে হলো ইরানের কাছে। তালবেগ লাইন অর্থাৎ নদীর গভীরতম অংশকে বর্ডার হিসেবে মানতে হলো। সাদ্দামের জন্য এর অর্থ ছিল আরবদের নদী পারস্যের হাতে তুলে দেয়া। এই অপমান তিনি ভোলেননি। ফাস্ট ফরওয়ার্ড টু সেপ্টেম্বর 1980, সাদ্দাম হোসেন এখন ইরাকের প্রেসিডেন্ট। বাগদাদের পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি 1975 সালে সেই চুক্তির একটি কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করলেন এবং তিনি ঘোষণা দিলেন, শাত আল আরব সম্পূর্ণ ইরাকের। পারস্যের সাথে আমাদের হিসাব আজ থেকে নতুন করে শুরু হবে। শাত আল আরব নদীর অপর পাশেই ইরানের তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশ। সেখানের জনসংখ্যা 30%-এর বেশি আরব। সাদ্দাম এজন্য ভাবল এই অঞ্চল সহজে দখল করা যাবে, আর এই অঞ্চল দখল করলেই ইরান ভেঙে যাবে। এটা যে কত বড় ভুল ধারণা সেটা সাদ্দাম বুঝতে পেরেছিল অনেক পরে। 2 সেপ্টেম্বর 1980 দুপুর 12টা সাদ্দাম হোসেন খেললেন তার জীবনের সবচেয়ে বড় জুয়া। তার পরিকল্পনা ছিল 1967 সালে সেই 6 দিনের যুদ্ধে ইসরায়েল যেভাবে মিশরের বিমান বাহিনীকে মাটিতেই ধ্বংস করেছিল ঠিক তেমনটি করা। একে তিনি নাম দিয়েছিলেন ইকো অব কাদেশিয়া, অর্থাৎ 1344 বছর আগে রাশেদন খেলাফতের আমলে আরব মুসলিম বাহিনী যেভাবে শাসনীয় পারস্য সাম্রাজ্যকে পরাজিত করেছিল, একইভাবে সাদ্দাম চাইতেছিল ইরানকে হারাতে। ইরাকের হাতে ছিল রাশিয়ার তৈরি মিগ এবং সুখয় ফাইটার জেট। ইরাকের যুদ্ধবিমান ঢুকে গেল ইরানের আকাশে। টার্গেট তেহরান, তাবরিজ এবং হামদান সহ ইরানের 10টি মূল বিমান ঘাঁটি। কিন্তু এখানেই সাদ্দাম তার প্রথম বড় ভুলটি করলেন। ইরাকি পাইলটরা ছিল সোভিয়েত স্টাইলে ট্রেন্ড। তারা মাটির খুব কাছে গিয়ে বম্বিং করতে ভয় পাচ্ছিল, তাই তারা অনেক উপর থেকে বোমা ফেলল। বোমাগুলো ফেলা হলো রানওয়েতে, কারণ রানওয়ে ধ্বংস করে দিলে ইরানের বিমান আর আকাশেই উঠতে পারবে না। বোমার আঘাতে রানওয়েতে কিছু গর্ত হলো ঠিকই, কিন্তু পুরোপুরি তা অকার্যকর হলো না। ওদিকে ইরানের আসল শক্তি আমেরিকার তৈরি F-4 ফ্যান্টম এবং লেজেন্ডারি F-14 টমক্যাট যুদ্ধবিমানগুলো শক্তিশালী কংক্রিটের বাংকারের ভেতরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়ে গেল। আইরনিটা দেখুন, এই বিমানগুলো ইরানের ক্ষমতাচ্যুত শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলাবি কিনেছিল আমেরিকার কাছ থেকে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় F-14 টমক্যাটের চেয়ে সুন্দর ফাইটার বিমান সেই আমলে আমেরিকা আর দ্বিতীয়টি বানাতে পারেনি। ছোটোবেলা আমার একটা খেলনা প্লেন ছিল F-14-এর মতো, আর সোয়াটক্যাট নামের একটা কার্টুন দেখতাম, সেখানেও ছিল F-14 টমক্যাট বিমান। টম ক্রুজের টপগান মুভিতেও দেখানো হয়েছে F-14 টমক্যাট। আপনাদের এসব বলতেছি আর আমার কানে টপগান মুভির মিউজিক বাজতেছে। যাই হোক, সাদ্দাম মৌচাকে ঢিল মারল ঠিকই, কিন্তু মৌমাছিকে মারতে পারল না। পরদিন সকালে 23 সেপ্টেম্বর ইরান জবাব দিল। নাম অপারেশন কামান 99। এটি ছিল ইরাকের জন্য এক বিশাল শক। 140টি ইরানি যুদ্ধবিমান একসাথে ইরাকের আকাশে প্রবেশ করলো। তারা বাগদাদ, বসরা এবং ইরাকের তেল শোধনাগারগুলোর উপরে রীতিমতো তাণ্ডব চালালো। ইরানি পাইলটরা যারা আমেরিকা থেকে ট্রেনিং প্রাপ্ত ছিল, তারা আকাশে আধিপত্য কায়েম করলো। তাদের F-14 যুদ্ধবিমান আর ফোনিক্স মিসাইল ইরাকি মিগগুলোকে টপাটপ মারতে শুরু করলো। ঠিক এই সময়ে ইসরায়েল এবং ইরানের স্বার্থ এক বিন্দুতে মিলে গেল। সাদ্দাম তখন ওসিরাক নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাচ্ছিল।
ইরান জানতো এটি তাদের জন্য বিশাল হুমকি। ইসরায়েলের জন্যও একইভাবে এটি ছিল হুমকি। ইরানের বিমান বাহিনী এই রিঅ্যাক্টরের উপরে হামলা চালিয়েছিল, যদিও তা ধ্বংস করতে ইরান ব্যর্থ হয়। কিন্তু ইরান সেই রিঅ্যাক্টরের গুরুত্বপূর্ণ ম্যাপ এবং ছবি তুলে আনে। সেই ইন্টেলিজেন্স তারা ইসরায়েলকে শেয়ার করে, যার উপর ভিত্তি করে পরবর্তীতে ইসরায়েল তাদের বিখ্যাত অপারেশন অপেরা চালায়, সাদ্দামের নিউক্লিয়ার বোমা তৈরির স্বপ্ন ধ্বংস করে দেয়। ইসরায়েলের মোসাদের সাথে ইরানের যে দুশ্মনী, এ বিষয় নিয়ে তো অনেক ভিডিওই দেখছেন, কিন্তু তাদের কোলাবোরেশনের বিষয়েও অনেক কিছু জানবেন আমার এই ভিডিওটি দেখলে। তো আকাশে ব্যর্থ হলেও মাটিতে অপ্রতিরোধ্য ছিল সাদ্দাম। সাদ্দাম আক্রমণ করলেন 3টি ফ্রন্টে: উত্তরে কাশরি শিরিন, মাঝখানের মেহরান এবং দক্ষিণের মূল টার্গেট তেল সমৃদ্ধ এলাকা খুজেস্তান। 1 লক্ষ সৈন্য, 1600 ট্যাঙ্ক এবং 2000 আর্মার্ড ভেহিকল নিয়ে সাদ্দাম আক্রমণ করল। সাদ্দাম ভেবেছিল খুজেস্তানের আরব জনতা তাকে বরণ করবে মুক্তিদাতা হিসেবে। তিনি খেলতে চেয়েছিলেন এথনিক কার্ড, কিন্তু ঘটল উল্টোটা। খুজেস্তানের আরবরা ফুলের বদলে রাস্তায় নামলো হাতে নিয়ে মলোটভ ককটেল। শুরু হলো যুদ্ধ, ব্যাটল অব খোররাম শহর। এটি ছিল এই যুদ্ধের স্তালিনগ্রাড। ইরাকি 3য় আর্মার্ড ডিভিশন ভেবেছিল শহর দখল করবে কয়েক ঘন্টায়, কিন্তু তারা আটকে গেল এক মরণপণ লড়াইয়ে, টানা 34 দিন। ইরানের পক্ষে শহরের ডিফেন্সের দায়িত্বে ছিলেন মোহাম্মদ জাহানারা। এই যে ভদ্রলোক, ইনি মোহাম্মদ জাহানারা। মোহাম্মদ জাহানারার লিডারশিপে মাত্র কয়েক হাজার পাসদারান এবং নেভি কমান্ডো নাকা নিচুবনি খাইয়েছিল ইরাকের বিশাল সেনাবাহিনীকে। পাসদারান হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। অনেকে IRGC এবং ইরানি আর্মির পার্থক্যটা বোঝে না। আর্মি হলো পেশাদার সেনাবাহিনী, যেটা সব দেশেই থাকে, আর IRGC হলো মূলত বিপ্লবী প্যারামিলিটারি ফোর্স। এদের কাজ হলো ইসলামিক রেভলিউশনটাকে রক্ষা করা, অর্থাৎ এরা পলিটিক্যালি মোটিভেটেড একটা প্যারামিলিটারি মিলিশিয়া। অন্যদিকে সেনাবাহিনী হলো একটি পেশাদার সামরিক বাহিনী যাদের কাজ দেশ রক্ষা করা। IRGCতে নিয়োগ দেওয়া হয় পলিটিক্যালি মোটিভেটেড ছেলেপেলেদের। এই হচ্ছে মূল পার্থক্য। যাই হোক, ইরানি ট্যাঙ্কগুলো শহরের সরু গলিতে ঢুকলেই ছাদ থেকে RPG মেরে উড়িয়ে দেওয়া হচ্ছিল। লোকে মুখে এই শহরের নামই পাল্টে গেল। লোকের নাম দিল খুনিন শহর বা রক্তের শহর। যদিও 24 অক্টোবর শহরটির পতন হলো, শহরটি দখলে নেয় ইরাকি আর্মি, কিন্তু ওই 34 দিনের বিলম্ব ভেস্তে দেয় সাদ্দামের পুরো যুদ্ধের প্ল্যান। ইরান পেয়ে যায় অমূল্য সময় তাদের বাকি বাহিনীকে গুছিয়ে নেয়ার। ফ্রন্ট লাইনে যখন রক্ত ঝরতেছে, তেহরানে তখনও চলতেছে ক্ষমতার কামড়াকামড়ি। একটা বিষয় ক্লিয়ার করি, 1979 সালে ইসলামিক বিপ্লবের পর আয়াতুল্লাহরা ক্ষমতায় এসেছিল, এটা ঠিক, কিন্তু তখনও সব ক্ষমতা সরাসরি তাদের হাতে কেন্দ্রীভূত হয়নি। দেশের সকল প্রতিষ্ঠান তারা চালাতো না। ইরানে তখন চলতেছিল একটা ট্রানজিশনাল ফেজ। একদিকে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি, চূড়ান্ত ক্ষমতা যার হাতে, অন্যদিকে ছিল জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট আবুল হাসান মানিসাদার, যার হাতে ছিল সরকার আর যুদ্ধ পরিচালনার বাস্তব দায়িত্ব। এই দুই শক্তির মধ্যে চলতেছিল কনফ্লিক্ট। প্রেসিডেন্ট বানিসাদার চাইতেছিল প্রথাগত বা কনভেনশনাল যুদ্ধ, তিনি সেনাবাহিনীর উপরে ভরসা করেছিলেন। অন্যদিকে IRGC বা রেভলিউশনারি গার্ডরা চাচ্ছিল গেরিলা যুদ্ধ। জানুয়ারি 1981 শুরু হলো অপারেশন হোভেজে, যা ছিল বনি সদরের প্রথাগত যুদ্ধ জয়ের লাস্ট অ্যাটেম্প্ট। ইরাকি আর্মির বিরুদ্ধে বনি সদর বিশাল এক ট্যাঙ্ক ব্যাটালিয়ন পাঠালেন, কিন্তু খুজেস্তানের দেশপুলের কাদা এবং জলভূমিতে ইরানের হাতে থাকা ইংল্যান্ডের তৈরি ভারী চিফটাইন ট্যাঙ্কগুলো আটকে গেল। ইরাকিরা সেগুলোর উপরে রীতিমতো টার্গেট প্র্যাকটিস করলো। ইরানের 16তম আর্মার্ড ডিভিশন প্রায় ধ্বংস হয়ে গেল এতে। এই পরাজয় শুধু ব্যাটলফিল্ডে নয়, তেহরানের রাজনীতিতেও একটা বিস্ফোরণ ঘটালো। ব্যর্থতার দায় সোজা গিয়ে পড়ল বনি সদরের ঘাড়ে। এই সুযোগে মোল্লারা বনি সদরকে ক্ষমতাচ্যুত করলেন। বনি সদর নারীর ছদ্মবেশ নিয়ে ইরান ছেড়ে ফ্রান্সে পালালো। ক্ষমতা এখন পুরোপুরি আয়াতুল্লাহদের হাতে চলে গেল। যুদ্ধের মোড় এবার ঘুরবে। যুদ্ধের পুরো দায়িত্ব নিয়ে নিল IRGC। যুদ্ধের দায়িত্ব নেওয়ার পর একটা অদ্ভুত কিন্তু দূরদর্শী ব্যবস্থা চালু করলো। তারা নিয়োগ দেয় রাভিয়ান, মানে হলো যুদ্ধের বর্ণনাকারী। এই মানুষগুলো যুদ্ধ করতো না, তারা থাকতো ফ্রন্ট লাইনে কমান্ডারের ঠিক পাশেই। এদের হাতে থাকতো টেপ রেকর্ডার আর নোটবুক।
কমান্ডারদের প্রতিটি আলোচনা, প্রতিটি সিদ্ধান্ত, এমনকি কমান্ডারদের ভেতরে মতবিরোধও সব কিছু রেকর্ড করা হতো। এই যুদ্ধে রেকর্ড করা হাজার হাজার অডিও ক্যাসেট আজও তেহরানের আর্কাইভে সংরক্ষিত আছে। এই কাজটি করার কারণ হলো ইরান বিশ্বাস করে ইতিহাস বিজয়ীরা লেখে না, ইতিহাস লেখে তারা যারা সেটা রেকর্ড করে রাখে। কথাটি কিন্তু অনেক ডিপ, খেয়াল করে বুঝুন। এরপর আইআরজিসি নিয়ে আসে এক অদ্ভুত যুদ্ধ দর্শন, ফেইথ অ্যান্ড ফায়ার পাওয়ার। ইরাক তখন দুনিয়ার উন্নত দেশগুলোর কাছ থেকে আধুনিক ওয়েপন কিনতেছিল, কিন্তু ইরানের উপরে ছিল পশ্চিমা নিষেধাজ্ঞা। অস্ত্র কিনতে পারা তো দূরে থাক, পশ্চিমাদের অস্ত্র নিষেধাজ্ঞা বা এম্বার্গোর কারণে তারা তাদের বিমান, ট্যাঙ্ক, কামান, যুদ্ধযানের জন্য যন্ত্রাংশ, আধুনিক সরঞ্জাম কিছুই সহজে পাচ্ছিল না। তাই তারা ব্যবহার করলো তাদের একমাত্র অফুরন্ত সম্পদ, মানুষ। শুরু হলো কুখ্যাত হিউম্যান ওয়েব অ্যাটাক। হাজার হাজার প্যারামিলিটারি ভলেন্টিয়ার, যাদের বলা হতো বাশিজ, যাদের অনেকের বয়স ছিল 12 থেকে 13 বছর, তারা মাইনফিল্ডের উপর দিয়ে দৌড় দিত। তাদের শরীর বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যেত। জীবন দিয়ে তারা পেছনে থাকা সৈন্য এবং ট্যাঙ্কের জন্য রাস্তা পরিষ্কার করে দিত। এটা ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। বাশিজদের থামাতে গিয়ে ইরাকি সৈন্যরা মেশিন গান দিয়ে গুলি করতে করতে তাদের মাথায় নষ্ট হয়ে যেত, কিন্তু বাশিজদের এই ঢেউ থামতো না। এই নতুন কৌশলে কাজ হলো। সেপ্টেম্বর 1981 ইরান শুরু করলো অপারেশন থামেল আলাইম্মা। ইরাকি আর্মি ইরানের আবাদান শহর 1 বছরেরও বেশি সময় অবরোধ করে রেখেছিল। ইরানিরা এবার সেই অবরোধ ভেঙে ফেলল। এই প্রথমবার আইআরজিসি ও নিয়মিত সেনাবাহিনী একসাথে সমন্বিতভাবে সফল আক্রমণ চালালো। বার্তা ছিল স্পষ্ট, ইরান আর ডিফেন্সে নেই, ইরান খেলবে এবার অফেন্স। এরপর মার্চ 1982 ইরান শুরু করলো অপারেশন ফাতউল মুবিন। ইরানি কমান্ডার আলী সায়াদ সিরাজি এবং মোহসেন রেজাই একসাথে চালালো এক নিখুঁত আক্রমণ। ইরাকি বাহিনীকে 2 দিক দিয়ে ঘেরাও করে ফেলল তারা। ফলাফল, প্রায় 15,000 ইরাকি সৈন্য আত্মসমর্পণ করলো। ইরাকি কমান্ড ভেঙে পড়ল। ফ্রন্ট লাইনে শুরু হলো বিশৃঙ্খলা। এবং তারপর মে 1982 ইরান শুরু করলো অপারেশন বাইত আল মোকাদ্দাস। এই যুদ্ধের সবচেয়ে বড় মুহূর্ত খোররাম শহর পুনর্দখল। রাতের অন্ধকারে ইরানি আর্মির ইঞ্জিনিয়ারিং কোর কারুন নদীর উপরে ব্রিজ বানিয়ে ফেলল। ইরাকি বাহিনী বুঝেই ওঠেনি পেছন দিক থেকে তাদের ঘিরে ফেলা হচ্ছে। শেষ পর্যন্ত প্রায় 19,000 ইরাকি সেনা হাত তুলে আত্মসমর্পণ করল। খোররাম শহর মুক্ত হলো। এই পরাজয় সাদ্দামের জন্য ছিল এক ভয়ঙ্কর ধাক্কা। তিনি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান, বিশ্বকে জানান ইরাক আর এগোতে চায় না। কিন্তু ইতিহাস এখানে থেমে যায়নি, কারণ এখন প্রশ্ন ছিল একটাই, এই যুদ্ধ থামবে নাকি ইরান এবার ইরাকের ভেতর ঢুকবে। 1982 সালের জুনেই এই যুদ্ধ শেষ হতে পারত। খোররাম শহর মুক্ত হলো, ইরাকি সেনারা ইরানের মাটি ছেড়ে চলে গেল। সাদ্দাম হোসেন তখন চরম চাপে, কিন্তু তেহরানে হিসাবটা ছিল ভিন্ন। আইআরজিসির কমান্ডাররা আয়াতুল্লাহ খোমেনিকে বোঝালেন সাপকে আহত করে ছেড়ে দেয়া সবচেয়ে বড় ভুল হবে। তাদের যুক্তি ছিল একটাই, শুধু প্রতিরক্ষা নয়, এখন প্রয়োজন আক্রমণাত্মক প্রতিরক্ষা। অর্থাৎ তাদের এখন আত্মবিশ্বাস বেড়ে গেছে, কিন্তু একটু বেশিই বেড়ে গেল, ওভার কনফিডেন্স যাকে বলে। ইরান চাইছিল ইরাকের ভেতরে ঢুকে বসরা শহর দখল করে নিতে, সাদ্দামের উপরে চাপ তৈরি করতে, যাতে সাদ্দাম বাধ্য হয় ক্ষতিপূরণ দিতে। স্লোগান শুরু হলো, কারবালা হয়ে জেরুজালেম যাব। ইরান সিদ্ধান্ত নিল যুদ্ধ বন্ধ করবে না। জুলাই 1982 শুরু হলো অপারেশন রামাদান। ইরানি বাহিনী প্রথমবারের মতো ইরাকের মাটিতে পা রাখল। লক্ষ্য ইরাকের বসরা দখল করা। কিন্তু এবার খেলার নিয়ম বদলে গেল। এখন ইরাক কিন্তু নিজের ঘর রক্ষা করতেছে, মোটিভেশন তুঙ্গে। বসরার সামনে ইরাকি ইঞ্জিনিয়াররা তৈরি করেছিল এক দুর্ভেদ্য বাধা, নাম ফিশ লেক। কৃত্রিম জলাভূমি, মাইনফিল্ড, খাল আর কাঁটাতার, একটার পর একটা স্তর। ইরানি আক্রমণ এই প্রতিরক্ষা দেয়ালে আটকে যেতে লাগলো। হাজার হাজার ইরানি সেনা ইরাকি মেশিনগানের গুলিতে মারা গেল। শুরু হলো এক দীর্ঘস্থায়ী অচল অবস্থা তথা স্টেলমেট। 1984 থেকে 1987 এই যুদ্ধের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে ক্লান্তিকর অধ্যায়। ফ্রন্ট লাইনে কোনো পক্ষই জয় পাচ্ছিল না, তাই ইরান কৌশল চেঞ্জ করতে বাধ্য হলো। তারা নজর দিল মার্শল্যান্ডে, অর্থাৎ জলভূমির উপরে। এখানে ইরাকের ভারী ট্যাঙ্ক অচল। আইআরজিসি এখানে নৌ গেরিলা কৌশল শুরু করলো। বিশ্ব অবাক হয়ে দেখলো ইরানের এসিমেট্রিক ওয়ারফেয়ার।
ইরান শুরু করলো অপারেশন খাইবার এবং অপারেশন বাদার। টাইগ্রিসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলো তারা, সীমিত সাফল্যও পেল, কিন্তু বড় মূল্য দিতে হলো তাদের। যুদ্ধ আবারও অচলাবস্থায় আটকে গেল। সাদ্দাম জবাব দিলেন ভিন্নভাবে। তিনি শুরু করলেন ওয়ার অব দ্য সিটিজ। ফ্রন্টলাইনে না পেরে তিনি স্কাড মিসাইল মেরে তেহরানের সাধারণ মানুষ মারতে শুরু করলেন। ইরান তখন মিসাইল শক্তিতে দুর্বল ছিল, ইরানের দরকার তখন মিসাইল। আর ঠিক এই সময়েই ইতিহাসে আসে এক অদ্ভুত পরিহাস, যাকে বলা হয় ইরান কন্ট্রা স্ক্যান্ডাল। বিষয়টি খেয়াল করে শুনুন। লেবাননে তখন কিছু আমেরিকান নাগরিক শিয়া মিলিশিয়াদের হাতে জিম্মি ছিল। আমেরিকা প্রকাশ্যে বলতো, আমরা জিম্মি উদ্ধারের জন্য সন্ত্রাসীদের সাথে কোনো দর কষাকষি করব না, কিন্তু বাস্তবে এই জিম্মিদের ফিরিয়ে আনতে ওয়াশিংটন গোপনে বিভিন্ন চেষ্টা চালাচ্ছিল। আর এইখানেই এসে গেল ইরান। লেবাননের শিয়া গোষ্ঠীগুলোর উপরে কার প্রভাব সবচেয়ে বেশি? ইরানের। ইরান চাপ দিলে জিম্মিরা মুক্ত হবে। বিনিময়ে ইরান কি চাইবে? ইরানের যেটা দরকার, অর্থাৎ ওয়েপন অ্যান্ড মিসাইল। কিন্তু সমস্যা একটাই, আমেরিকা সরাসরি ইরানের কাছে অস্ত্র বিক্রি করতে পারতো না। এজন্য ঝরানো হলো কাকে জানেন? ইসরায়েলকে। কারণ ইরান তখনও বিপ্লবের আগে কেনা ইউএস মেড ওয়েপন ব্যবহার করত। এই একই ওয়েপন সিস্টেম, ইকুইপমেন্ট এবং মিসাইল ইসরায়েলেরও স্টকে ছিল, কারণ ইসরায়েলকেও তো আমেরিকায় সাপ্লাই দেয় নাকি। তাই ইসরায়েলকে বানানো হলো মধ্যস্থতাকারী। আমেরিকা তখন ইসরায়েলকে বলল, তোরা ইরানে অস্ত্র পাঠা, তোদের স্টক খালি হয়ে গেলে আমাকে বলিস, আমি তোকে আবার রিসাপ্লাই দিব। সেটাই হলো, ইসরায়েল অস্ত্র পাঠালো ইরানে, ইরান সেই অস্ত্রের পেমেন্ট করলো, কিন্তু সেই পেমেন্টের টাকা আমেরিকা সিআইএ নিয়ে কোথায় পাঠালো জানেন? নিকারাগুয়ায়। নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা সেখানকার বামপন্থী সরকারের বিরুদ্ধে লড়াই করতেছিল। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের প্রশাসন কন্ট্রাদের সাহায্য করতে চাইতেছিল, কিন্তু মার্কিন কংগ্রেস আইন করে নিষেধ করে দিয়েছিল সরকারি টাকা দিয়ে কন্ট্রাদের সাহায্য করা যাবে না। সুতরাং সমাধান কি? সমাধান হলো ইরানের কাছে অস্ত্র বিক্রি করো, এরপরে পেমেন্ট হিসেবে যে টাকা পাবা সেটা কন্ট্রাদের কাছে পাঠিয়ে দাও। মার্কিন কংগ্রেস এবং আইনকে পাশ কাটানোর এটাই হলো ওয়ে। ফলাফল, একদিকে আমেরিকা প্রকাশ্যে সাদ্দামের ইরাককে সমর্থন দিচ্ছে, অন্যদিকে আমেরিকান অস্ত্র দিয়ে ইরান লড়তেছে আমেরিকার মিত্র ইরাকের বিরুদ্ধে। এই দ্বিচারিতা, এই গোপন চুক্তি পরে ফাঁস হয়ে যায়। এই প্রতারণাই ইতিহাসে ইরান কন্ট্রা স্ক্যান্ডাল নামে পরিচিত। 1986 সালের ফেব্রুয়ারি শুরু হলো অপারেশন ভেলফাজর 8। ঝড় বৃষ্টির রাতে উত্তাল শাতেল আরব নদী পার হয়ে ইরানি কমান্ডোরা ইরাকের ফাও উপদ্বীপ দখল করে নিল। এটি ছিল এক মাস্টার স্ট্রোক। ইরাকের সমুদ্রপথ পুরোপুরি বন্ধ হয়ে গেল। এর প্রতিক্রিয়া হলো ভয়াবহ। শুরু হলো ট্যাঙ্কার ওয়ার। ইরাক ইরানের তেল ব্যবসা বন্ধ করে দিতে চাইল। ফ্রান্সের কাছ থেকে ইরাক পেল অত্যাধুনিক সুপার ইটেন্ডার যুদ্ধবিমান এবং এক্সোসেট মিসাইল। ইরানি তেলবাহী জাহাজ দাও দাও করে জ্বলতে শুরু করলো। ইরানও ছেড়ে দিল না, তারা কুয়েত এবং সৌদি আরবের জাহাজে হামলা শুরু করলো। অর্থাৎ আমরা তেল বিক্রি করতে না পারলে অন্য কাউকেও তেল বিক্রি করতে দেব না টাইপের স্ট্র্যাটেজি। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা সরাসরি ইনভলভ হয়ে গেল। অপারেশন আর্নেস্ট উইল। মার্কিন নৌবাহিনী কুয়েতি পতাকাবাহী জাহাজগুলোকে এসকর্ট দেওয়া শুরু করলো, যাতে ইরানের আক্রমণে সেগুলো ধ্বংস না হয়। 1987 সাল ইরান শুরু করলো অপারেশন কারবালা 5। ইরান শেষবারের মতো ইরাকের বসরা শহর দখলের চেষ্টা করলো। বসরা শহরের উপকণ্ঠে ইরাকের বানানো সেই ফিশ লেক বাঁধার সামনে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হলো। 65,000 ইরানি সেনা এবং 20,000 ইরাকি সৈন্য নিহত হলো। ইরান বসরার খুব কাছে চলে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইরাকের রিপাবলিকান গার্ড তাদের ঠেকিয়ে দিল। এই যুদ্ধ ইরানি মিলিটারির মেরুদণ্ড ভেঙে দেয়। তাদের আর বড় কোনো আক্রমণ করার শক্তি ছিল না। সাদ্দাম হোসেন তখন মরিয়া। তিনি ব্যবহার করতে শুরু করলেন রাসায়নিক অস্ত্র, মাস্টার্ড গ্যাস, স্যারিন গ্যাস, ট্যাবুন, সব কিছু। 16 মার্চ 1988 ইরাকের নিজের শহর হালাবজা, সেখানে বাস করত কুর্দিরা, যারা ইরানের কাছ থেকে সমর্থন পেত এবং ইরানের সাথে হাত মিলিয়েছিল। সাদ্দাম তাদেরকে শাস্তি দিতে চাইল। ইরাকি বিমান থেকে ফেলা হলো বিষাক্ত গ্যাসের বোমা। 5,000 মানুষ, নারী, শিশু, বৃদ্ধ ছটফট করে মারা গেল। বিশ্ব তখন চুপ, কারণ সাদ্দাম হোসেন তখন পশ্চিমাদের কাছে নেসেসারি ইভেল। 1988 সাল ইরানের জন্য সব দিক থেকে নেমে এলো অন্ধকার। এপ্রিল মাসে আমেরিকা সরাসরি ইরানি নেভির উপরে হামলা চালালো, যার নাম ছিল অপারেশন প্রেইং ম্যাটিস।
মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমান ইরানের ফ্রিগেট শাহান্দ এবং শাবালান ডুবিয়ে দিল। ইরানি নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেল তখন। জুলাই মাসে ঘটল আর এক ট্র্যাজেডি। ইউএসএস ভিনসেন্ট ক্রুজার থেকে ছোড়া মিসাইলে ধ্বংস হলো ইরানের যাত্রীবাহী বিমান ফ্লাইট 655। 290 জন নিরীহ যাত্রী নিহত হলো। ইরান বুঝল আমেরিকা তাদের জিততে দেবে না। অন্যদিকে ইরাক তখন নতুন শক্তিতে বলীয়ান। পশ্চিমারা তাদের ফুল ব্যাকিং দিচ্ছে। মাত্র 35 ঘন্টায় ইরাক তাদের ফাও উপদ্বীপ পুনরুদ্ধার করে নিল। ইরানি সৈন্যরা ক্লান্ত এবং বিধ্বস্ত। ফলাফল, ইরান জাতিসংঘের রেজলিউশন 598 মেনে নিল। যুদ্ধবিরতি হলো। 18 জুলাই 1988 ইমাম খোমেনি রেডিওতে এলেন। তিনি বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি, কিন্তু এই সিদ্ধান্ত আমার কাছে বিষের পেয়ালা পান করার মতোই কঠিন। যুদ্ধ বন্ধ হলো, কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ নাটক। সাদ্দামের পোষা ইরানি বিদ্রোহী গ্রুপ এমইকে ভাবল তেহরান দখল করবে। তারা অপারেশন মার্সাট শুরু করলো, কিন্তু আইআরজিসি তাদের এক ভয়াবহ অ্যাম্বুশে ফেলল। সেটাই ছিল যুদ্ধের শেষ রক্তপাত। 20 আগস্ট 1988 সব শান্ত হয়ে গেল, কিন্তু ফলাফল, সাদ্দাম হোসেন নিজেকে বিজয়ী ঘোষণা করলেন। তিনি নিহত ইরাকি এবং ইরানি সৈন্যদের গলানো বন্দুক এবং হেলমেট দিয়ে বাগদাদে এক বিশাল তোরণ তৈরি করলেন। নাম দিলেন সোর্স অফ কাদিসিয়া। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস সেটা আবার দেখুন। যে 7 আল আরব নদী আর তালওয়েগ লাইন নিয়ে সাদ্দাম যুদ্ধ শুরু করেছিল, 1990 সালে কুয়েত যুদ্ধের আগে ইরানের সাপোর্ট পাওয়ার আশায় তিনি আবার সেই 1975 সালের আলজিয়ার্স চুক্তি মেনে নিলেন। 10 লক্ষ মানুষের প্রাণ, $1 ট্রিলিয়ন ক্ষতি, সব কিছুর বিনিময়ে পাওয়া গেল সেই একই বর্ডার লাইন। শূন্য হাতে ফেরা যাকে বলে। ইরানের জন্য এই যুদ্ধ ছিল এক বিশাল শিক্ষা। আইআরজিসির কাছে এটি আজও হোলি ডিফেন্স। এই যুদ্ধ তাদের শিখিয়েছে কাউকে বিশ্বাস করা যাবে না, শিখিয়েছে সেলফ রিলায়েন্স। নিজেদের মিসাইল, ড্রোন এবং প্রক্সি বাহিনী তৈরি করতে হবে তাদের, যে করেই হোক। তো আজ এ পর্যন্তই। যে প্রেক্ষাপটে ইরানে ইসলামী রেভলিউশন হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আর কোনো টপিকসের উপরে আপনি জানতে চাইলে সেটা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।